ছি কল্পনা, ছি, ভাবতে পারি না তুমি ঠুকলে। হ্যাঁ, কেন তুমি ঠুকলে? হ্যাঁ, কল্পনার খুব অহংকার হয়ে গেছে। কেন? কল্পনা ভিডিও করতে করতে বলে ফেলেছে ও এক সময় দুটো নাইটি পরতে পারতো না, কারণ দুটো নাইটি পরতো, কারণ বেশি নাইটি পরতে পারতো না, সংসার ওর বরকে চালাতে হতো। সত্য কথা যদি ঠুকা হয়ে যায় তাহলে তো ঠুকতেই লাগে, তাই না? আচ্ছা, তারপর বলেছে না, অঢেল টাকা হলেই যে খরচ করতে হয় সেটা না। ঠিকই বলেছ, খুব বড় জিনিসের মাঝ করলেই যে সুন্দর হয় তা না। এরকম অনেক বড় লোক আছে গলায় তিনটা তিনটা হার ঝুলিয়ে ঘুরছে, দেখতে ভাল লাগে না। সৌন্দর্যটা এই আর্ট, আর্ট অফ লিভিং বলে একটা কথা আছে, জীবনে বাঁচার জন্য একটা আর্ট দরকার। হ্যাঁ, সুন্দর দুটো ড্রেসের মধ্যেও কিন্তু নিজেকে সুন্দরভাবে রাখলে সুন্দর করে তোলা যায়। কথাগুলির মাঝে অনেক কিছু ছিল, তবে আমার অবাক লাগে এত নির্লোভ মানুষ কি করে হয়। ভাই, 38 সাবস্ক্রাইবারের মাঝে 20K ভিউজ, তারপরও এই মেয়েটা রেগুলার ভিউজ দেন। আর এই চাকরিয়ান, চাকরিয়ান তো কী হয়েছে? চাকরিয়ানের বউ আর এই আম্বানির কোটি না হাজার কোটি টাকা আছে, তাই বলে কি আম্বানি ব্যবসা ছেড়ে দিয়েছে যে না ভাই প্রচুর ব্যাংক ব্যালেন্স আর এগোচ্ছি না? হয়, কিন্তু সেইখানে এই মেয়েটা, যেই মেয়েটা ভিডিও রেগুলার দেয়ই না, মাঝে মধ্যে দেয়, যেই মেয়েটার একটা বছর কমেন্ট বক্স বন্ধ করেছে। আমার সহক্রিয়েটাররা অনেকেই জানে না, যারা অনেকের মানে জানতে ইচ্ছুক যে কল্পনার কমেন্ট বক্স কেন বন্ধ ছিল। কল্পনার কমেন্ট বক্স বন্ধ হয়েছিল কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত উদ্ধত্তভাবে ভিডিও করেছিল, এত নোংরাভাবে ভিডিও করেছিল, কল্পনার কমেন্ট বক্সে এত নোংরা গালাগাল ছিল, যা তার জন্য কল্পনার বর, কল্পনার সমস্ত কিছু মানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে সব কিছুই আনইনস্টল করে দিয়েছে। ইউটিউবটাও বলেছিল আনইনস্টল, কারণ উনি চায়নি আর ঝগড়া ঝাঁটি অশান্তিকে বাড়াতে, কিন্তু ইউটিউবটা রেখেছে, কিন্তু কমেন্ট বক্স অফ, কারণ কমেন্ট বক্সের কোনো বাজে কমেন্ট মানে ওর হাজব্যান্ড পছন্দ করেনি। আর তার জন্য ইউটিউব করাটাও বলেছে যে এখানে থাকলে পরে ঝগড়াঝাটি অশান্তি করে তার থেকে বাবা মানে ইউটিউবই ছেড়ে দাও। তার জন্য যারা অনেকেই ভিডিও করছো, সহ ক্রিয়েটাররা যারা আমার ভিডিও দেখো, জানতে চাও, আমি বুঝতে পারি তোমরা জানতে চাও, অনেক ফ্যাক্ট তোমরা জানো না। হ্যাঁ, সেই সময় তো দিদি তুমি কোথায় ছিলে? সেই সময় বেশি দিন হয়নি, 3 থেকে 4 দিনে ব্যাপারটা এরকম হয়েছিল, মাত্রা অতিরিক্ত কন্ট্রোভার্সি হচ্ছিল ওদের দু জায়ের মাঝখানে, সাথে ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজন। তো সেখানে দাঁড়িয়ে তখন আমাকে পাবলিকরা বলছিল যে দিদি তুমি ভিডিও করো। 3 দিন না 4 দিন তখন ততদিনে হয়ে গেছিল, আর আমি তখন বাইরে কোথাও ব্যস্ত ছিলাম। আমি যখন ভাবলাম যে ভিডিও করি, তখন দেখলাম মোটামুটি কল্পনার কমেন্ট বক্স অফ, কল্পনা ইউটিউব তখন আসেনি, আর কন্ট্রোভার্সিটা তখন মানে এই দিক থেকে যেহেতু কল্পনাকে ওরা হারিয়ে দিতে পেরেছে, কমেন্ট বক্স অফ, ইউটিউবে ভিডিও দিচ্ছে না, একটা থাকে না হে ডান 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 হে এ এ, হ্যাঁ, চেলা হয়ে শিষ্যরে কি গুরু রয়ে কাজ করে দিয়েছি। তো আমি আর খুঁচিয়ে, আমি সবসময় চাই যদি আমি ভিডিও না করে যদি থেমে যায় তাহলে আমার দরকার নেই সেই নিয়ে খুঁচিয়ে ঘা করার। আমি চাইলেই কালকে দীপালিকে বলতাম হ্যাঁ উত্তর দেবে, কমেন্ট সেকশন উত্তর দেবে। উল্টো যেটা আমি কল্পনাকে বুঝিয়েছি আমি দীপালিকেও বুঝিয়েছি যে ঘাটা খোঁচালে আলসারটা অনেক বড় রোগ হয়ে যেতে পারে। ঠিক তারপরে আমি আর খুঁচিয়ে সেখানে কোনো রকম ভিডিও করে আর ঘা করিনি। কমেন্ট বক্স অফ অফ হয়ে যাক, ও করুক, দেখা যাক। তারপরে সেই কমেন্ট বক্স কল্পনা, গত বছর থেকে তো আমি শত্রু হয়েছি, এই 2024 পর্যন্ত আমি মিত্র ছিলাম। সেই কমেন্ট বক্স কল্পনা গত বছর শ্বশুরের যখন শরীর খারাপ হলো, যখন আমি ভিডিও করতে শুরু করলাম, তারপর কল্পনা কমেন্ট বক্স খুললো, এবং তখন অনেকে আমাকে লিখেছেও কল্পনার ভিউয়ার্সরা, দিদি কল্পনা এতদিন পরে ভেবেছে যে কেউ তো অ্যাটলিস্ট আমার হয়ে বলবে, কেউ তো আমার হয়ে বলবে, একজন তো আছে ভরসা, হয় না একটা সাপোর্ট সিস্টেম, আমরা প্রত্যেকের সাপোর্ট সিস্টেম চাই। তার জন্য কল্পনা কমেন্ট বক্স, কল্পনা কমেন্ট বক্স খুলেছে দেখেই তো আরো তেরে মেরে ভিডিও, সকাল বিকাল দুপুর ভিডিও। তারপরে ওদিক থেকে কল্পনার যে অপোনেন্ট পার্টি, সে হাজারো এলিগেশন, এমনকি নিজের ভাসুর, রক্তের ভাসুর স্বামীর দাদার গায়ে ইনডাইরেক্টলি সে তার বাবার মৃত্যুর কারক। এই লাইনটা যে আমার কতটা খারাপ লেগেছে। দিদি বাজে কথা বলবেন না, আমি বলেছি নাকি? না, সব কিছু মুখে বলতে লাগে না। জেঠু বলেছে শেষ করে বলেছিস, রুগীটাকে কি করেছিস, মাত্র 3 দিন রেখেই বলে রুগীটাকে কি করেছিস। তারপরে যখন আমি ভিডিও করতে শুরু করলাম
তখন বরকে দিয়ে বলালো, না ডাক্তার ওটা বলেছিল। হ্যাঁ, তখন আমি ধরেছিলাম যে স্ট্রোকটা কার বাড়িতে হয়েছিল, কার ঘরে হয়েছিল, কেন হয়েছিল, একের পর এক। হ্যাঁ, তারপরেই কথাটা বন্ধ করে দেওয়া হলো। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা, চাকরি করো তাই না? হ্যাঁ, এত অহংকার চাকরির, কি এমন ব্যাঙের, তোমার বাবা মা গ্রামের, তুমি গ্রামের, এমন কিছু সুন্দর না? হ্যাঁ, কি নিজেকে ভাবোটা কি? যেখানে এত ভিউজ, 38K সাবস্ক্রাইবতে একটা ভিডিও ছাড়লেই পাবলিক পাগলের মতো দেখতে চায়, ভালোবাসতে চায়, তারপরও কি গুড় খেয়েছো যে তোমার টাকার মোহ নাই? যেখানে তোমার টাকাটা থাকলে তোমার দিদি, তোমার মার কতটা সাহায্য হতে পারে? ভাই 20K ভিউজ, এই মেয়ে যদি রেগুলার ভিডিও দিত আজকে কবেই ওর লাখের চ্যানেল হয়ে যেত, আর কত ভিউজ কামাতে পারতো। সত্যি হ্যাটস অফ। এত নির্লোভ মানুষ কি করে হতে পারে? টাকায় চাকরি না, মহা চাকরি হোক। হ্যাঁ, মানুষের ঘরে 3 জন চাকরি করলেও মানুষ একটা সাইড বিজনেস রাখে, রোজগার। আর সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, এই যে বুড়ো বয়সে লোকে কত গালি খায়, পিএনপিসি করি, হ্যান করি, ছাড়তে পারছি না। আমি মোটো একবারও বলবো না, ভালো লাগে বলে বলতে আসি, না এলে বলতাম না। পরিষ্কার বাংলায় প্রত্যেক সময় বলি, আমি গর্ববোধ করি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি গর্ববোধ করি আমি এখান থেকে রোজগার করি। আমি টাইম পাস করার জন্য ইউটিউবে আসিও না, ইউটিউবে বসিও না। টাইম পাস করার জন্য আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, রোজগার করতে আসি। আর তার থেকেও বড় কথা, সমাজ সেবা শুধু পাশে গিয়ে করা যায় না, সমাজ সেবা এমন জায়গায় করা যায় যেখানে পাশে কারোর দাঁড়াবে না, তার পাশে তুমি দাঁড়াও। যেখানে তুমি দেখবে সততা, সেখানে তুমি কথা বলো। সেটা ভুলটাকে ভুল, ঠিকঠাকে ঠিক। থাম্বনেল বেসড ভিডিও প্যাশন উইথ এপি করে না, ভুলকে ভুল। আর তার জন্য প্যাশন উইথ এপি কোনো ব্লগারেরও কাছে না। আমি প্রায় সময় ভাবি, কল্পনার বর এখন এসেছে, কোনদিন জানি আমার কমেন্ট বক্সে উনি আমাকে বকাবকি গালাগালি করেন, কারণ উনি আমাকে আগেও একবার গালি দিয়েছিলেন, কারণ এই মিতুর জন্য, মিতুর হয়ে কিছু কথা বলেছিলাম। এখন তো মিতুর আমি শত্রু, তাই না? মিতুর এখন অনেক আপন লোক হয়ে গেছে। সেই মিতুকে আমি প্রতিনিয়ত ঢেকে রেখেছি, বুঝিয়ে রেখেছি, বলে রেখেছি। হ্যাঁ, তো তখন আমি ভিডিও করিনি, পারতাম সে সময় ভিডিও করে প্রচুর ভিউজ কামাতে। কেন করিনি? মিতু প্রেগনেন্ট ছিল না। উনি মিতুকে ছোট করেননি, উনি, আমি একটা ঘটনা জানতাম না, অরিজিনাল কথা জানতাম না, আমি এটা বলেছিলাম, তা উনি আমাকে আপনি ঘন্টা জানেন, হ্যান জানেন, অনেক কিছু বলে ফেলেছিল। তো তারপরে বিশ্ব কল্পনা পরে যখন আমি মৃত্যু ডেলিভারি পরে ভিডিও করে বলেছিলাম, যেমন কথা বলছিলাম, তখন কল্পনা বলেছিল, দিদি ছেড়ে দাও, মানুষটা অনেক দিন পরে বাড়িতে এসেছে। এই জিনিসটা আমার প্রায় সময় মনে হয় যে কখন জানি কল্পনার বর এসে বলবে, আপনি আমাদের ঘরের ব্যাপারে কথা বলছেন কেন? একটা কথা তুমি কল্পনা তোমার বরকে এবার বলে দিও, যখন ঘরের ব্যাপারটা সামাজিক মাধ্যমে চলে আসে সেটা ঘর থাকে না। হ্যাঁ, আর আমাকে কিছু বলার আগে উনি ওনার ছোট ভাইয়ের বউকে যেন আগে বলে, ঠিক আছে? তো কল্পনা বলেছে যে অল্টারনেট করে পড়বে, বেশি দামি জিনিস পড়বে না, না দরকারও নেই। হ্যাঁ, তুমি যা পড়ো তাই মানিয়ে যায়, বলে না, চেনা বামুনের পৈতা লাগে না, হাত কাঙ্গান কা আর শিখা। তো তুমি একটা ড্রেস টিপটপ, আসল কথা কেন তো, রূপ আলাদা হতেই পারে সবার, না না, প্রত্যেকের সৌন্দর্য আলাদা। মাধুরী দীক্ষিত সুন্দর বলছি, মাধুরী দীক্ষিত সুন্দর, ঐশ্বরিয়া রায়ও সুন্দর। প্রত্যেকের সৌন্দর্যর ডেফিনেশন আলাদা হয়, তাই না? এক একজন এক এক রকমভাবে সুন্দর হয়। মালাইকা আরোরাও সুন্দর, সৌন্দর্য ডেফিনেশন আলাদা আলাদা। তো কাউকে সুন্দর বলা মানে এই না সে বিশ্রী। যাদের মানে মনের মাঝে কুটকাচালি থাকে, আমরা কুটকাচালি করি, আর কারণ মনের মধ্যে কুটকাচালি, একে সুন্দর বলেছে তার মানে আমি বিশ্রী না। একে সুন্দর বলা মানে তোমাকে বিশ্রী বলা না। প্রত্যেকের সৌন্দর্য আলাদা আলাদা, তাই না? তো সেখানে দাঁড়িয়ে চাকরি করা, হ্যাঁ, চাকরি করা, যার স্বামী চাকরি করে তার কিন্তু মাথা নিচু করে থাকতে লাগে, তার অনেক নিয়ম আছে, তার কন্ট্রোভার্সি দিতে লাগে না, কন্ট্রোভার্সি ছুটতে লাগে না, কারণ তার তো কন্টেন্ট ক্রাইসিস নাই না, তার তো চাকরি আছে। আচ্ছা, চাকরি করাটা কি খুব মানে খারাপ কাজ? আরে ভাই, একটা গভর্নমেন্ট চাকরি পেতে গেলে এইরকম লাগে সব দিক দিয়ে। এইরকম মানে টাকা না, বিদ্যা, বুদ্ধি, ইন্টারভিউ ফেস করার মতো ক্ষমতা, সব কিছু লাগে। গভর্নমেন্ট কেন, প্রাইভেট চাকরি তো যেমনি খাটনি, শরীরে এক একটা অংশ, এক একটা ব্লাড গুনে গুনে দিতে লাগে। না স্যাটারডে আছে, না সানডে আছে, না ছুটি আছে। 4 দিন ছুটি নিলে সেটা 7 দিন করে হিসাব করে নিয়ে নেয়। তো এর নাম হচ্ছে প্রাইভেট জব। তো সেখানে দাঁড়িয়ে চাকরি করে, চাকরিটার উপর বিশাল, এই কল্পনারা না
ছ্যাঁকা খায় আর ছ্যাঁকা দেয়, ছ্যাঁকা লাগে, মানে ছ্যাঁকাময় জীবন। ছ্যাঁকা ওরা খায়, ছ্যাঁকা ওরা লোককে দেয়, আর ছ্যাঁকা লাগে, কোনো কিছু বললেও ছ্যাঁকা লাগে। তো সেখানে কল্পনার এই কথাটা, মানে কল্পনা ঠুকেছে, ভেরি ব্যাড, ভেরি 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 ব্যাড। আচ্ছা, এবার আসছি কল্পনার অপোনেন্টকে নিয়ে কিছু কথা। কালকে ছেলের স্কুল বন্ধ ছিল, বন্ধের কারণটা জানে না। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি খায় না মাথায় দেয় না ঘুমায়, এটা কি কোনো মূর্খ? আমি কিন্তু ওকে মূর্খ বলিনি, যেহেতু আমাকে শিক্ষিত বলেছে তাই আমি ওকে মূর্খ বলছি। আমি কোনো মানুষকে শিক্ষার অহংকার যে করে সে কখনো শিক্ষিত হতে পারে না আমার চোখে। যেহেতু আমাকে টন্ট করে শিক্ষিত বলেছে তাই আমি টন্ট করে মূর্খ ব্লগার বলতেই পারি। আর সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে তো ওকে মূর্খ ক্যাটাগরিতেই বলা হবে। টাকা রোজগার করলে কি হয়েছে? তো এতে কি হয়েছে? এরকম অনেক ডনরাও আছে কোটি টাকা রোজগার করে না? তোরা 8 পাস ডন কোটি টাকা রোজগার করছে, তো কী হয়েছে? শিক্ষিত থরি হয়ে যায়। টাকা দিয়ে শিক্ষা কেনা যায় না, কালচার কেনা যায় না, রুচি কেনা যায় না। তো সেখানে কি হয়েছে? তো কি করে আশা করলো শ্যামাপ্রসাদ মুখার্জি জানতে? আমি জানি না, ওখানে ওর কমেন্ট সেকশনে ভিউয়ার্সরা লিখছে, তুমি এটাও জানো না? কি করে জানবে? শ্যামাপ্রসাদ মুখার্জি কে কি করে জানবে? কাজ করে ভাই, কাজ করে। এডিটিং একটা বিশাল কাজ, ব্র্যান্ড প্রমোশন। তোমরা কি বুঝো? তোমরা যারা কমেন্ট করেছো, তোমরা কেউ 1 সপ্তাহে 3 লাখ খরচ করতে পারো? তোমাদের টাকা আছে? হ্যাঁ, তোমরা কি বুঝবে টাকা রোজগার কাকে বলে? তোমরা কি বুঝবে পরিশ্রম? তোমাদের কারো 2 বাচ্চা হয়েছে? কারো 2 বাচ্চা? বলো তো। যাদের 2 বাচ্চা এরা খায় না, দায় না, কাপড় পরে না, ঘোরে না, ফিরে না। উফ বাবা, পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার কোনো মেয়েদের কখনো 2 বাচ্চা হয়? হ্যাঁ, কোনো ফিল্ম স্টারের 2 বাচ্চা হয়? হয় না তো। 2 বাচ্চা যাদের হয় এরা কিচ্ছু করে না, কিচ্ছু করে না। ওরা মন্দিরে খায়, মসজিদে ঘুমায়। তো সেখানে অনেকে বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি, ভাই অতটা জানার শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওটা গুগল করেও জানার চেষ্টা কখনো করবে না, কারণ জানলে পরে কিছু শিখে ফেলবে, তাই না? ঈশ্বর করুক, ও আমাকে শিক্ষিত মামুনি বলেছে, তো ঈশ্বর করুক ওর ঘরে যেন কখনো শিক্ষার আসল আলো কোনো দিন যেন না পৌঁছায়, এবং সারা জীবন যেন ও কোনো শিক্ষিত লোককে দেখলেই ওর মনে হয় শিক্ষিত মামুনি। আচ্ছা, তারপর অনেকে ওর ওই ডালিয়া খাওয়া নিয়ে বলেছে, বাচ্চাকে কেন ডালিয়া খাওয়ায়? শর্টকাট ভাই, শর্টকাট। ছোট ছেলের জন্য যে সিদ্ধ ভাতটা করা হয় সেটাই বড় ছেলেকে খাইয়ে দেওয়া হয়, কারণ টাইম নেই। না 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 না, মিস্ত্রি আসার আগের থেকেও টাইম ছিল না। নিজেই বলেছে বড় ছেলেটা পেঁয়াজ খেতে ভালোবাসে, পেঁয়াজ কাটার সময় নেই, কারণ পেঁয়াজ কাটতেও সময় লাগে। আরে ভাই কি হবে? বড় ছেলেকে এত কিছু খাইয়ে দেয়, ওই সময় যে একটা ব্র্যান্ড প্রমোশন করতে টাকা পাবে, সেই টাকা দিয়ে জমি কিনে ফল সিলিং মার্কা ঘর করতে পারবে, এত মোটা মোটা সোনার হার পরাতে পারবে। তোমরা কি বোঝো? তোমরা কি বোঝো? হ্যাঁ, আর বড় ছেলের নিজের চিকিৎসার রোজগারও নিজে করেছে, ওকে দেখেই তো চাওয়া হয়েছিল টাকাটা। আর এখনও সে তার ইনকামের বেসিস করেই খায়। এইটুকুন বাচ্চা ছেলে ওই নাটক করে, স্ক্রিপ্ট শেখে, ভালো নাটক করে, সেগুলি করে রোজগার করছে, তার চিকিৎসা, তার খরচ সে রোজগার করে চলছে। তো সেই ডালিয়া মানুষ কেন খায়, ডালিয়া মানুষ কখন খায়, ডালিয়া কাকে দেওয়া হয়, এগুলি জানার মতো তো লাগবে। ডালিয়ার ওপরে একটু ঘি বাটার কেন দেয়, ডালিয়ার সাথে ডিম কেন মানুষের ডিম বয়েল করে দেয়, এগুলি জানতে লাগবে। জানতে লাগলে একটু পড়াশোনা জানতে লাগবে। তো এই যে পড়াশোনাটা না জীবনের প্রতি মুহূর্তে লাগে। সে টাইলসের ওপরে প্লাস্টার দিলেও জানতে লাগে, ঘরের কাজ 2 বার করতে গেলেও জানতে লাগে, পট্টি কখন কি দিতে তখনও সেটাও জানতে লাগে। পড়াশোনা শিক্ষা আমাদের সব দিকে আলোয় আলোকিত করে। তাই যারা শিক্ষিত না, না না না, আমি এখানে কাউকে শিক্ষা নিয়ে কিছু বলছি না, যেহেতু বলা হয়েছিল, যেহেতু আমাকে বলা হয়েছে, তো আমিও তো উত্তর দিতে লাগে, শুনতে লাগবে না? হ্যাঁ, বলনে কা হিম্মত রাখো তো শুননে কা হিম্মত রাখো। আমি এতটুকুন অফেন্ডেড ফিল করিনি, কারণ ইয়েস আমি শিক্ষিত। শিক্ষিতকে তো শিক্ষিতই লোকে বলবে, তাই না? এটাকে আমি টন্টিং হিসেবে নেব না, কারণ যার যেটা নেই তার সেটার প্রতি নেক থাকে। যে গরিব সে খালি এরা তো বড় লোক, এরা তো বড় লোক, যেমন আমি একে বলি এ তো বড় লোক, বড়লোকস ব্লগার। হ্যাঁ, তো এরা তো বড় লোক, এই যার যেটা নেই তার প্রতি নেক থাকে। আর দূর দেখবে যারা রিক্সা চালায়, এরা গাড়িওয়ালা লোকদের দেখলে, যাদের ধরো মানে ওন কার নিয়ে যাচ্ছে, প্রাইভেট কার, বলবে এই তো গাড়িটা সেটা মেনে চলে গেল, নিজের বাড়িতে গাড়ি নেই, ওদের একটা আফসোস থাকে আর কি, ভেতরে একটা জ্বলা, একটা আফসোস, একটা কষ্ট থাকে। তো সেখান থেকে
তো শ্যামাপ্রসাদ মুখার্জি নামটাও স্পেলিংটাও যদি ইংলিশে এক চান্স লিখতে দেওয়া হয় সে পারবে কিনা আমার ডাউট আছে। তো সেখানে তো জন্মদিন জানা তো দূর কি বাত ভাই, দূর কি বাত। দাদা একটা গাধা, মানে ভাসুর। হ্যাঁ, তো দাদা গাধাকে নিয়ে আসার সাথে সাথে কন্ট্রোভার্সি করছে, সবাই এটা কমেন্টও লিখেছে, এসে বলে অনেকে নাকি লিখেছে। সত্যি কথা, কারণ দাদা যদি বলেও থাকে যে এটা কি হবে না হবে, আস্তে আস্তে মানে কল্পনা ভিডিওটা ছাড়লো, দাদা মানে বর ঢুকেছে, ওয়েট করছিল, কারণ কল্পনা তো ভিডিওটা পরে ছাড়ে, তো সেটা ছাড়ার সঙ্গে সঙ্গেই এইটা দিয়ে কথা বলতে লাগবে। কারণ কি হবে না হবে, ওর বাড়ির শ্রাদ্ধ সেটা ও পাবলিককে জানিয়ে করতে লাগবে। ঠিক গত বছর যেমন ওই শ্রাদ্ধের পরের দিন খাওয়ার কথা হচ্ছিল, তখন যেরকম দাদা বলেছিল এদেরকে, মানে এত লোককে, ও বলছিল ওর বর বলছিল মাংস খাওয়াতে, ওর দাদা ওদের না করেছিল, বলছিল মাছটা খাইয়ে দেবে, এদেরকে এত কিছু খাইয়ে লাভ নেই। এটা দুই ভাইয়ের কথা। সেই কথাটাও সে সোশ্যাল মিডিয়াতে এতটাই সহজ সরল গ্রাম্য বালিকা, দুই ভাইয়ের মাঝখানে যে একটা চলতে গেলে অনেক কথা হয়, স্বামী স্ত্রীর মাঝে অনেক কথা হয়, সেটা সমাজের মধ্যে বলা যায় না। দুই ভাইয়ের মাঝে যেটা কথা, এত কিছু লোককে এত কিছু খাইয়ে খেলাবে, আগের দিন তো খেলো, পরের দিন নয় এমনিতেই খাওয়াবে। কিন্তু হ্যাঁ, ওর বর কথাটা বলছে একদিক দিয়ে ঠিক, কারণ ওরা সারা বছর থাকে ওখানে, সবার বাড়ি থেকে খেয়ে আসে, আজকে এর বাড়ির মাংস, কালকে তার বাড়ির চাকা, তার পরশু তার বাড়িতে মিষ্টি কুমড়ো দেওয়া, তো এগুলি খেতে লাগে, তো যারা খায় তাদেরকে খাওয়াতেও লাগে। যেমন আমারই এক ভাগ্নি বিয়ে ঠিক হয়েছে, আমার মামা শ্বশুর দিকে ননদের, নভেম্বরে, তোমরা দেখবে আমি যাচ্ছি লাকনোতে, নন বেঙ্গলি বিয়ে করছে। তার বিয়েতে তার মা 90টা শাড়ি কিনেছে, দিচ্ছে গিফটের জন্য। তো আমি যখন বললাম যে এত শাড়ি, 90টা শাড়ি, এত রিলেটিভ তো নেই, বললো না, ওর মা মানে আমার ননদ 5টা স্কুলে চাকরি করেছে ট্রান্সফারেবল, সেই 5টা স্কুলে নাই করে হলো 6জন করে বান্ধবী হয়েছে, মানে বিশাল ক্লোজ ফ্রেন্ড হয়েছে। তো 30 জন বান্ধবী তো ওখানেই, মোটামুটি 30 জন, এর থেকে বেশি, প্লাস কিছু রিলেটিভস, কিছু ওর শ্বশুর বাড়ির পাড়ার ওর নিজের লোক, কিছু বাপের বাড়ির এলাকার নিজের লোক, কিছু যেখানে ও ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের কয়েকটা 8-10 জন মহিলার তো বিশাল বন্ধুত্ব। তো এইরকম করে 90টা শাড়ি, হ্যাঁ 90টা শাড়ি, সে শুধু গিফট। আর কিছু ছেলের বাড়িতে বেশি না, ছেলের বাড়িতে কিন্তু নন বেঙ্গলি, ওদেরকে শাড়ি দেবে না, ওদেরকে অন্য কিছু দেবে, মানে লেহেঙ্গা নেবে আর কি ওরা। তো সেখানে শুধুমাত্র গিফট পারপাস। এবং আমি যখন বললাম এত, তখন ও বললো এদের বাড়িতে শনি পূজা হলো, আমি থাকি ওদের মূল অ্যাট্রাকশন, তাই সারাটা জীবন আমি যাদের বাড়িতে খেয়েছি, মানে এদেরকে দিচ্ছে, তো এদেরকে আমি, ওর একটাই মেয়ে, আমার একমাত্র মেয়ে, আর আমি কখনই সেরকম কোনো একটা অনুষ্ঠান বড় করে করিনি, তাই আমাকে সবাইকে কিন্তু দিতে লাগবে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো এটা সত্যি কথা, যাদের বাড়িতে খেয়েছে। তবে এই যে কন্ট্রোভার্সিটা ছুড়ে দেওয়া, কারণ একটু দাদাকে যদি একটু ছোট করা যায়, ক্ষতি কি? ক্ষতি কি? আমার হচ্ছে ক্ষতির কিছু নাই তো। হ্যাঁ, কারণ সবাই জানে তিথিতে, কারণ ওই সময়ও কিন্তু ওর পরের দিন খাওয়াটার এগেনস্টে দাদা ছিল, কিন্তু যখন ও খাইয়েছে তখন দাদা বোধহয় খেয়েছে, কল্পনা বাড়িতে ছিল না, কল্পনা চলে গেছিল, ছেলের কোনো ক্লাস টাস ছিল, থাকেনি। তারপর কল্পনা আবার ও বলেছে কীর্তন দিতে পারবে না, কীর্তন একবারই দেওয়া হবে অস্থি বিসর্জনের পর, কিন্তু শাশুড়ি মানিনি, কল্পনা মানিনি। ওরা শ্রাদ্ধের পরে কীর্তন একটা হতে লাগে, কল্পনার নতুন ঘরে কীর্তন হয়েছিল, এবং তখন কিন্তু আবার যেমন কল্পনা খায় নেই, কল্পনার ঘরে খাওয়ার পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি ওই কীর্তনের দিনও ওই জায়ের ঘরে যা আসতে পারেনি, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল অনেক রাতে, যা কিছু খেতে আসেনি, মানে ওইখানে খাওয়ার পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওদের ব্যাপারটা তো ওদের আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই জানে, ওদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর শাশুড়িদের অভাব নেই। হ্যাঁ, কিন্তু পরিবারের এই ঝগড়া, পরিবারের এই যে গোষ্ঠী কন্দলে ভুগে এই কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুররা শুধু মিনিমাম দর্শকের দিন কাটায়। তো সেখানে দাঁড়িয়ে ওরা কোনো ব্যাপার না, এর দিনে করবে, ওর দিনে করবে, এতটাই এদের মাঝে আলাদা সম্পর্ক, তো ওর ইচ্ছা মতো করবে, তার ইচ্ছা মতো করবে, একসাথে করার তো কোনো মানে হয় না। যার যেই দিনে করার সুযোগ সেদিনই করে ফেলবে। এখন কে কদ্দুর নিয়ম মানবে না মানবে, তার কথাটা তার স্ত্রী বলবে যে আমার হাজব্যান্ড ছুটি যাচ্ছে, আমার হাজব্যান্ড তিথিতে করতে পারবে না, আমার হাজব্যান্ড শ্রাদ্ধেতে করবে। আর যদি তারপর সেটা যদি বলতে হয়, তাহলে ও বলবে যে না আমি তিথিতে করবো, কারণ আমার ঘরে মারা গেছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তিথিটাই মানবো, হয়ে গেল। যার যেটা যতটুকু মানবে ততটুকু মানবে। অনেকে বৎসরান্তর পরে গয়ার কাজ করে, এর আগে মানুষ অনেকেই বলে 1 বৎসর না হলে বাড়িতে কোনো রকম
মঙ্গল অনুষ্ঠান হতে পারে না, না জন্মদিন, না অন্নপ্রাশন, না কোনো বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া, কোনো কিছু করতে পারে না। 1 বছর কোনো লোকের বাড়িতে, সেটা জ্ঞাতি গোষ্ঠীর বাড়িতেও ঠিকমতো খাওয়া যায় না, টাকা না দিয়ে খাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে ওর 2 ছেলের অন্নপ্রাশন করেছে, অন্নপ্রাশন বলছি, জন্মদিন করেছে। তারপর কি লোকের বাড়িতে খেতে দেখি, যতই জ্ঞাতি গোষ্ঠী হোক, হ্যাঁ, জ্ঞাতি গোষ্ঠীর বাড়িতে খেতে গেলে আমাদের মাঝে খায় না, জ্ঞাতি গোষ্ঠীর বাড়িতে গেলেও খায় না, কোনো বাড়ির নেমন্তন্ন খায় না। খেতে গেলে তাকে এক্সট্রা মানে গিফট তুমি দিলে আলাদা, খাওয়া পারপাস আলাদা টাকা দিতে লাগে, টাকা দিয়ে খেতে লাগে, যে খাওয়া যায় না। বিয়ে বাড়িতে যাওয়া যায় না, কোনো বিয়ে অনুষ্ঠানে যায় না। এটা অনেকে মানে, যারা মানার তারা মানে। আচ্ছা, এইখানে আজকে একটা কমেন্ট এসে আমার কাছে, বিশাল বকে কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে, আপনি কেন ওর যে আন্ডার আর্মস দেখা যাচ্ছিল সেটা নিয়ে কেন ভিডিও করেছেন, আপনি কেন থাম্বনেল লাগিয়েছেন? এত বড় একটা কমেন্ট, গালিগালাজ দিয়ে 2026-এ দাঁড়িয়েও আপনি একজন মহিলা হয়ে আরেক মহিলার আন্ডার আর্মস নিয়ে ভিডিও করেছেন, হ্যান করেছেন। কারণ কোনো কিছু বলা মানেই কিন্তু পিঠটা আমার দিকে চলে আসে, যে কোনো কিছু। ও মাঝখানে ওর শ্বশুরের শ্রাদ্ধের সময় ব্লগিং না করলে কি খাবো, সঙ্গে সঙ্গে আপনি কেন ব্লগিং করতে দিচ্ছেন না, তাহলে কি খাবে, ও শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অথচ আমি ব্লগিং করতে কোনদিনই না করি, আর আমি না করবোটাই বা কেন? ও ব্লগিং করতে আমার সুবিধা থাকতো, আমি বলেছিলামও যে আমার কন্টেন্ট পেতে সুবিধা হবে। ও করেনি, কারণ কল্পনা ভিডিও দেখে জানতে পেরেছিলাম 2 দিন ওদের কিছু ছোঁয়া ধোয়া থাকে না। যদি কোনো কাজই ও ঘরের করতে হবে তাহলে কী দেখাবে ব্লগিং? ও সবসময় কর্মব্যস্ত দেখায়, সবসময় কর্মব্যস্ত, সে দেখাবে এটা কি? ওই বাসন ধোয়াটাও একটা ক্রিয়েটিভিটির মাঝে পড়ে। বলতো না লোকে, মা তুমি কীভাবে বাসনগুলি ধুয়ে ধুয়ে টেবিলের মাঝে রাখছো, আজও সেগুলি মনে আছে। হ্যাঁ, আমারও বেসিন বাসনের বাইরে আমিও বাসন ধুই, আমার একটা স্টাইলিশ ব্যাপার, আমি দেখিয়েছিলাম ভিডিও করে, দেখো প্রতিদিন এখনও আছে, রাইট নাও আছে। বাসনগুলি ধুয়ে আমি ওখানটাতেই শুকাই, মানে জলটা ঝরাই, তারপরে আমি এনে আমার মডুলার কিচেনে রাখি। আমারটা কিন্তু আমি নিজেই করি, কাজের লোক না, আমি কাজের লোক বাসন টাসন ধোয় না। হ্যাঁ, আমি ধোয়াই না, কাজের লোকের চুলে আমি রাখিই না, আমি বললামই তো, আমি সুস্থতার কারণে রেখেছিলাম, তারপরে ছাড়ি না, কারণ গেস্ট আসতে থাকে, আমি ওর সময় বাইরে চলে যাই, প্লাস আজকাল প্রায়ই শরীর খারাপ থাকে, প্রায়ই আমি অসুস্থ থাকি, তো তার জন্য। তো এইবার যেটা বলছিলাম, তো সেখানে সে ক্রিয়েটিভিটিটা ছিল বাসনের, যে বাসন কী করে এত সুন্দর করে ধুয়ে বাইরে দিতে পারে। আমার এক এক সময় মনে হয় যারা এই কথাগুলি লেখে বা যারা বলে, এরা জানে না বাসন কী ধুতে, মানে কী করে ধুতে হয়, বা কখনো বাসন টাসন নিজের হাত দিয়ে ধোয় নাই। তো সেখানে যারা আমাকে সে লিখেছো, না তো আমি ভিডিও ওটা নিয়ে করেছি, না তো আমি কোনো থাম্বনেল লিখেছি। আবার বলেছে হিম্মত থাকলে আমার ইয়েটা কী বলে কমেন্টটা রেখে দেবেন। আমি কিন্তু হিম্মত রেখে কমেন্টটা রেখে দিয়েছি, একটু পরে হয়েছে উত্তরটা দেবো, কিন্তু উত্তর দিতে গিয়ে দেখি কমেন্টটা এমনিতেই নেই। এর কমেন্টটা কি ইউটিউবই হাঁটিয়ে দিল? কারণ অনেকটা বড় কমেন্ট অনেক সময় ইউটিউব রাখে না। দেখলাম কমেন্টটা নেই, আমি নিজে অনেকবার খুঁজলাম, কারণ ভেবেছিলাম একটা জবরদস্ত উত্তর দেবো, কিন্তু পারলাম না। এর আগেই কমেন্টটা ডিলিট হয়ে গেল, নিজে করে নিজে ডিলিট করে দিয়েছে, কারণ হয়তো ভুল জায়গায় কমেন্ট করেছে। তো এই যে কথাগুলি, কোনো কিছু কথা হলেই কিন্তু ডাইরেক্ট প্যাশনীয় দেবী, মানে কোনো কিছু জানতে লাগে না, প্যাশনীয় দেবী। আর 2026-এ আন্ডার আর্মস নিয়ে কথা বলাটা যদিও আমি বলিনি, ভুলটা কোথায় তুমি দেখাতে পারবে, তাহলে লোককে বলতে পারবে, ভুল তো কোথাও নেই। আর আমি কেন কন্টেন্ট করিনি? সবসময় মুড থাকে না, সবসময় সব কিছু নিয়ে বলার মুড থাকে না, মুড থাকলে তো সবসময় সব কিছু নিয়ে বলা যায়। তবে হ্যাঁ, আমার জন্য একদিকে ও খুব লাকি, প্রিয়া আমার অনেক বড় উপকার করেছে। আমি বারবার বলছিলাম, আমি গৌরব তপাদারকে নিয়ে অনেকগুলি ভিডিওর মানে ক্লিপিংস অ্যাড করে করে মানে ভিডিও করব, অনেকটা পড়াশোনা স্টাডি করেছিলাম। আর আমার প্ল্যান ছিল একদিন মানে শুধু ওকে নিয়েই কথা বলবো। তো ইন দ্য মিন টাইম আমার যখন ওই শিক্ষিত মামনি করে বলা হলো, তারপর আমি এত বেশি ওইদিকে চলে গেলাম, আমার ওকে নিয়ে ভিডিও করাটা হলো না। দেখো, ঈশ্বর যখন করে তখন মানুষের কিছু করতে লাগে না। তারপর দেখলাম, শুনলাম যারা যারা ওই ক্লিপিংসগুলি অ্যাড করেছে, আমিও তার মধ্যে ছিলাম, মানে হতাম যদি ওই ভিডিওগুলি না করতাম, তাদেরকে নাকি এই তপাদারে অনেক কিছু করেছে। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা ভিডিও আমি করব, তো অনেক কিছু করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞ। এখন দেখলে পরে বলে, ইস দিত করতো তাহলে ভালো হতো। এই যে দেখো, তুমি আমাকে শিক্ষিত মামুনি করে তোমার দিকে টেনে এনেছো, টেনে আনাতে কী হয়েছে, আমি ওই রাস্তাটা ভুলে গেছি, মানে ওই রাস্তা যাওয়ার সময় পাইনি। যদি ওই রাস্তা যেতাম তাহলে হয়তো আমিও একটা বিপদে পড়তাম, অনেকেই বিপদে পড়েছে। তো তার জন্য একটা বিগ থ্যাংক ইউ টু তুমি, বিগ থ্যাংক ইউ, কারণ তোমার জন্য
আমি ওই কাজগুলি করিনি। আমি মোটামুটি ভিডিওগুলি করেও রেখেছি, একটা দুটো বোধ করে রেখেছিলাম। এডিট করা, কিছু ক্লিপিংস অ্যাড করা, একটু পড়াশোনা করা, মানে এগুলি ভিডিওগুলি দেখলে আমার দুদিন সময় লাগতো পুরোটা। আমি আর সময় করে উঠতে পারিনি, কিন্তু কি বাচ্চাটা বেঁচে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো এইবার দেখো, ভালোটার জন্য ভালোটা বলবো। আমাকে টেনে নিয়ে এসেছে, এনে কিন্তু আমার উপকার করেছে। এখন ও ভীষণ হাত কামড়াচ্ছে যে কেন উপকারটা করলাম। সত্যি সেদিন যদি ভিডিও টেনে না আনতে, আমি মানে মোটামুটি 2 দিন টোটালি ব্যস্ত থাকতাম ওকে নিয়ে। আমার 3-4টা কন্টেন্ট রেডি ছিল ওকে নিয়ে করবো, মানে ভাবনা চিন্তা ছিল। দুটো তো আমি ভিডিও করেই রেখেছিলাম, এডিট করার সময় আর পাইনি। আচ্ছা, তো বলে দিলাম যে সব দোষ আমার দোষ না। এইবার কেউ কালকে আমার যে 78 নামের গানটা গেয়েছি, অনেক প্রশংসা করেছো, থ্যাংক ইউ। অনেকে আবার বলেছো আবার শুনতে চাই। হ্যাঁ, ভালো তো লাগবেই। হ্যাঁ, কোনো নামই আমি দিইনি, আজকে আবার এক নতুন নাম শুনতে পেয়েছি। কে দিয়েছে? অপু দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা, তাহলে ওটা একটু শ্যুট করে বলে ফেলি। জয়শ্রী নাম রাখিল চিটিংবাজ, গিন্নির গোয়েন্দারি নাম রাখিল হটকারী, আমাদের সুনাম রাখিল ডিজিটাল ভিখারি, তার সাথে আরেকটি নাম জেলখাটা আসামির বউ, আরও কেউ নাম দিয়েছিল মাতালের বউ। আমি কিন্তু কোনো নাম দিইনি জগতে, আর কোনো ভিউয়ার্স তাকে ডাকে অন্য নামে, সেইখানে আমার কোনো কিছুতে নেই হাত। আজকে দেখিলাম অপুর সংসার, দিয়েছে তার নাম বগলা সুন্দরী। হরেক নামে ডাকে হরেক ভিউয়ার্স, হরেক নামে ডাকে হরেক ক্রিয়েটার। বলো 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 সবে বলো হরে কৃষ্ণ হরে রাম, এই নামের সাথে যায় না কোনো আর নাম। তাছাড়া আরও নাম আছে অনেকে অনেক নামে ডাকে তাকে, কেউ ডাকে টিয়া, কেউ ডাকে পিয়া, আমি কিন্তু চিরকাল তাকে ডেকেছি তারই নামে। সে আমায় করেছে অপমান, তাতে আমার কিছু যায় আসে না। সে তাকে নিজেই দিল নাম, কি সে নাম সে নিজেকে দিল। সে তার নিজের পরিচয় নিজেকে মূর্খ বলে জগৎকে দিল। আমি কোনো দিন বলি নাই তাকে মূর্খ, সে লোককে বোঝাতে যায় সে মূর্খ। মূর্খদের লক্ষণই এটা, সে নিজেকে জাহির করতে চায়, জাহির করতে গিয়ে সে বারবার ধরা খায়। তারপর সে আর কি করিল, আমার মুখ থেকে তোমরা শুনিতে কি চাও? অনেক কথা শুনিতে পাবে, খালি মন করে আমার চ্যানেলের দিকে তাকাবে। তারপর তার আরও নাম হলো বড়লোক ব্লগার। নিজেকে সে বড় বলে অহররাত, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কিন্তু সে তার নিজেকে বড় বলে জাহির করে, ছোট মাথা ছোট মুখ ছোট মন, তাতেই বোধহয় সে নিজেকে বড় ভাবে। পয়সা থাকিলে না তো হয় কেউ বড় লোক, বড় যার মন সে হয় বড় লোক। পয়সা দিয়ে না তো যায় সব কিছু কেনা, বেচাকানার এই জগতে সব কিছুতেই আছে মানা। ভুলিব না যে নামে সে আমাকে দিল, চিরকাল আমি তাকে এভাবেই ঠুকিব। হ্যাঁ, শিক্ষার আলোক যেন তার ঘরে কোনোদিনও না যায়, শিক্ষার জন্য যেন সে আকুলি বিকুলি চায়। ছ্যাঁকা রান্না করে আর ছ্যাঁকা দেয়, ছ্যাঁকা খেলে পরে ছ্যাঁকা হয়ে বেকা হয়ে থাকে যে সে, তার নাম আর কি বলিব আমি। এইবার রাখিলাম এই ভিডিওটি, সামনের দিনে আসিব আর অন্য কোনো ভিডিও নিয়ে। চলো ভাই বন্ধুগণ, হরে কৃষ্ণ হরে রাম, নও নাম সর্বক্ষণ। বিদায়।